মাল্টিপল মায়োলোমা ওয়ারিয়র এবং তিনি এসে পৌঁছেছেন। আমি অনুরোধ করব তাকে মঞ্চে আসতে। আসুন স্যার। আর তাকে বরণ করে নিতে আমাদের সঙ্গে থাকছে রীতি কুন্ডু, শি ইজ আ থ্যালাসেমিয়া ওয়ারিয়র। আসুন। শ্রী শ্যামল কুমার দাস। এটা একটা খুব অদ্ভুত মুহূর্ত। মানে আমার সবচেয়ে কি বলবো, বয়স্ক বোন ম্যারো সার্ভাইভার, তাকে বরণ করে নিচ্ছেন আমার ছোট্ট বোন ম্যারো সার্ভাইভার। বয়সের এতটা তফাৎ, কিন্তু দুজনেই নিজের নিজের মতো করে যুদ্ধটা জিতে গেছেন। দ্যাট ইজ দাদু নাতনি, দ্যাট ইজ দ্য রিজন টু সেলিব্রেট, তাই না? সেই কারণেই তো আজকে আমরা একত্রিত, যে 8 থেকে 80 আমরা সবাই পারি, চাইলেই পারি। একশো বার নিশ্চয়ই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রী প্রথমে একটা কথা বলেছিলেন যে যে পরিবারে প্রথম জানতে পারলো যে আমার সন্তানের একটা ব্লাড ডিসঅর্ডার হয়েছে, সেটা ব্লাড ক্যান্সার হতে পারে, সেটা থ্যালাসেমিয়া হতে পারে, সেদিন সেই মুহূর্তে ডক্টরের চেম্বারে বসে তার কি অনুভূতি হয়, সেটা যারা ওর তার মধ্যে দিয়ে যাননি তারা কোনোদিনই বুঝতে পারবেন না। আসলে টেবিলের এপার আর ওপার এই দুটোর মধ্যে একটা খুব বড় পার্থক্য রয়েছে। যারা টেবিলের এপারে বসে থাকি ডাক্তার হিসেবে, তারা যতই বোঝাই না কেন এ কিছু নয়, সামান্য। যে টেবিলের ওপারে বসে আছে সে জানে সেই মুহূর্তের অনুভূতি। আমার মানে আমি লাকি বলবো না, আমি আজকে তো লাকি বলতে হবে যে আমার এই টেবিলের দুপাশে বসারই অভিজ্ঞতা আছে। আমি যখন 2012 সালে ট্রান্সপ্লান্ট ট্রেনিং নিয়ে এলাম টাটা থেকে, তার কিছুদিন পরে 2013 সালে আমি জানতে পারি যে আমার একমাত্র বোন, তার লিউকেমিয়া হয়েছে, বার্কিটস লিউকেমিয়া। তো আমি জানি যে ওই কথাটা শুনতে কিরকম মনে হয়। তারপরে লড়াই চলেছে, তার কেমোথেরাপি চলেছে, সে এখন সুস্থ আছে, তার বোন ট্রান্সপ্লান্ট করা দরকার হয়নি, সে এখনো প্রায় 13 বছর 14 বছর হয়ে গেল, সে ভালো আছে। প্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে কেন আমারই হলো, আর তো কারো হলো না। দ্বিতীয়ত যেটা মনে হয় যে আমি একা, যে আমি এবং আমার পরিবার এই লড়াইতে আমি কাউকে দেখতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে সত্যি সেই অর্থে এই ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া এগুলো নিয়ে সেভাবে সচেতনতা নেই যে একটি পরিবারে এটা ধরা পড়লে এর পরবর্তী কি করণীয়। অ্যাজ ইট তাকে খুঁজে খুঁজে বার করতে হয় যে এরপরে কোথায় যাব, কার কাছে যাব। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের খুব ভালো লাগছে যে আপনারা এত কঠিন একটা জার্নি পরে জয়ী হয়ে এখানে একটা ঘরের মধ্যে সবাই মিলে বসে আছেন। কিন্তু প্রত্যেকের জার্নি ডিফারেন্ট, প্রত্যেকে লড়াই করে এই জায়গাটা এসছেন। সেই কারণে আমি যেটা ভাবছি যে এই মিটিংটা যেন আজকে একটা দিনের মধ্যেই শেষ না হয়ে যায়। আমি বলেওছি, আমি প্রিয়দর্শিনীকে বলেছি, আরো কয়েকজনকে বলেছি যে লেটস ফর্ম আ গ্রুপ, বিএমটি সাপোর্ট গ্রুপ। যারা এই বিএমটি নিয়ে, যাদের বিএমটি হয়নি তাদের কনফিডেন্স দেবেন, তাদের জানাবেন, এবং শুধু সেখানেই নয়, সোসাইটিতে, কমিউনিটি নিয়ে এটা নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করবেন। কারণ ওই একটা কথা আছে যে রিয়েলি বিএমটি নিডস আ ভিলেজ টু উইন, কিন্তু শুধু একটা ভিলেজ দিয়ে হয় না। আসলে এই বিএমটি করার জন্য এই
সবচেয়ে উপরে যে মানুষটি বসে আছে আমাদের এখানে ইস্টার্ন রিজিয়নের হেড মিস্টার আয়নাভো, সেখান থেকে শুরু করে যে আমার বিএমটিটা ক্লিন করছে, যে হাউসকিপিং বিএমটিটা ক্লিন করছে রোজ সকালবেলা বিকেলবেলা, তার প্রত্যেকে যদি কন্ট্রিবিউট না করে তাহলে এই বিএমটি লড়াই জেতা যায় না। এইটাকে কিন্তু কনভে করতে হবে। এবং এখানে পেশেন্টের বাড়ির লোক, তাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি আছে। এই যে পুরো টিম, এর মধ্যে কেউ একজন যদি তার কাজটি ঠিকঠাক করে না করেন তাহলে হয়তো আমরা এই লড়াইটা জিততে পারবো না। মানে আমার যদি বিএমটি রুমটা ঠিকঠাক করে পরিষ্কার না হয় তাহলে যতই আমরা ভালো করে বিএমটি করি না কেন, পেশেন্টের ইনফেকশন হবে এবং হয়তো আমরা তাকে বের করে দিতে পারবো না। আমার পেশেন্টের ব্লাড লাগবে, ডোনার লাগবে, যদি আমার বাড়ির লোক সেই প্লেটলেট ডোনারটিকে খুঁজে নিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু যতই আমরা ভালো বিএমটি করি না কেন আমি লড়াইটাকে জিততে পারবো না। যে পেশেন্ট, তার মধ্যে যদি সেই পজিটিভ, এই সায়নের মতো একটা পজিটিভ মেন্টালিটি না থাকে যে আমি তো বেরিয়ে যাবই, আমি তো ভালো হয়ে যাবই, তাহলে দেখবো যে সত্যি তার ভালো হতে অনেক সময় লাগছে। তো এই জন্যই পুরো টিমের একসঙ্গে ইউনাইটেড প্রক্রিয়ার ফলে কিন্তু এই বিএমটিটা সাকসেসফুল হয়। এবং সেই জন্য আমি আজকে রিকোয়েস্ট করব যে এখানে আমাদের রোল কিন্তু সাপোর্টিভ। মেন উদ্যোগ নিতে হবে যারা বিএমটি করে লড়াই করে জিতে এসেছেন তাদের। আপনারা ইউনাইটেড হয়ে একটা বিএমটি সার্ভাইভার গ্রুপ বানান, একটা বিএমটি নিয়ে অ্যাওয়ারনেস তৈরি করুন কমিউনিটিতে। এই যে একটা কারো ব্লাড লাগবে, প্লেটলেট লাগবে, আপনারাই জানিয়ে দেবেন, কারণ আপনারা কিন্তু ওই প্রসেসের মধ্যে দিয়ে গেছেন যে কোথায় গেলে কোন কোন এনজিওর কাছ থেকে প্লেটলেটের জন্য সাপোর্ট পাওয়া যায়। তাকে এই যে নতুন যার বিএমটি হচ্ছে তাকে আপনারাই জানাবেন। এইভাবে কিন্তু একটা ভবিষ্যতে আমি সেই উজ্জ্বল দিন দেখতে পাচ্ছি যখন এই বিএমপিটা এত ভয়ের থাকবে না। আরেকটি জাস্ট কথা বলবো, বলে শেষ করব। ইভেন যখন আমি পড়াশুনো করছি তখনও এই ইস্টার্ন রিজিয়নে খুব একটা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হতো না। আমার সামনে মঞ্চে বসে আছেন আমার শিক্ষক, যার কাছ থেকে আমি হেমাটোলজি দীক্ষা পেয়েছি, প্রফেসর উৎপল চৌধুরী। আমি সবাইকে বলবো ওনার নামে একটা বিগ হ্যান্ড। আমি 2007 সালে যখন মঞ্চে উপবিষ্ট মণিপাল হসপিটাল আয়োজিত যে অনুষ্ঠান আজকে এখানে হচ্ছে, তার উদ্যোগী এবং গুণীজন মানুষরা যারা আজকে মঞ্চে এটাকে মঞ্চ থেকে অর্গানাইজ করছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমার আন্তরিক মানে অ্যাজ এ পেশেন্ট হিসাবে আমি বলছি, আমার আন্তরিক যেটা অন্তর থেকে আমি আজকে বলতে, হয়তো এটা অনেকেই ভাবতে পারে যে বেশি বলে ফেলা হবে। একই মঞ্চে উপবিষ্ট যেসব নক্ষত্র সম মানুষরূপী ডাক্তারবাবু, ভগবান স্বরূপ ডাক্তারবাবুরা এখানে রয়েছেন, যাদের ট্রিটমেন্টে আমি আবার নতুন এই জীবন যুদ্ধ করার মতো জায়গা ফিরে পেয়েছি, তাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা। এবং আজকে ডাক্তার দে যে কথা বলে গেলেন যে একজন যে কোনো যোদ্ধা তার একক চেষ্টায় সে সফলতা পায় না, তার সহযোদ্ধাদের একটা বিরাট ভূমিকা থাকে। এখানে সহযোদ্ধা যেদিনকে একজন পেশেন্ট হিসাবে মনে হয় যে তারা ক্যান্সার আক্রান্ত হয়েছে, এই ঘোষণাটা যখনই ক্লিয়ার হয় তখনই কিন্তু সে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। আর তার পাশে কিন্তু তখন উৎসাহ দেখানোর জন্য সাময়িক কাল কিছু মানুষজন, সমাজের বন্ধু বান্ধবরা থাকেন। যখনই দেখা যায় যে এটাকে অনেক বড় রিকভারির জায়গায় নিয়ে যেতে গেলে অনেক উপস্থিতি সহযোগিতার প্রয়োজন, তখন কিন্তু দেখা যায় ওই ঘনিষ্ঠতা আস্তে 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 পাতলা হয়ে যাচ্ছে। তাহলে অবশেষে থাকে কিন্তু আমার পরিবার বর্গরা। সুতরাং এখানে কিন্তু একজন যোদ্ধা সফল হতে গেলে যেটা প্রচন্ড দরকার সেটা হচ্ছে পারিবারিক সাহায্য। পরিবারের প্রত্যেকটি
মেম্বারদের সদস্যদের অন্তত আন্তরিকভাবে, যেটা ডক্টর দিয়ে বলছিলেন যে একটা বিএনটি যবে কাউকে অ্যাডমিশন করা হয় রুমে, সেখানটা ক্লিন করার জন্য যে ভূমিকাটা পালন করা হয় অর্থাৎ নিটানকে আন্তরিকতার সঙ্গে। সুতরাং আজকে একটা পরিবারের মধ্যে মা বাবা ভাই বোন স্ত্রী এবং হাজব্যান্ড প্রত্যেকেই থাকেন, কিন্তু তাদের একটা ভূমিকা অত্যন্ত সক্রিয় থাকে, নচেত কিন্তু একজন যোদ্ধা সাকসেস হতে পারে না বলে আমি মনে করেছি। আজকে কিন্তু আমি এ কথাগুলো বলছি একজন এই জীবন যুদ্ধে জয় করে একজন বন্যার পেশেন্ট রিকভারি করেছি, সেই জায়গাটা অতিক্রান্ত করে আমি আমার অভিজ্ঞতা থেকে কথাটা বলছি। তার সঙ্গে কিন্তু দরকার, তাহলে পেশেন্টের ভূমিকাটা কি হবে? শুধু কি পারিবারিক বা ডাক্তারবাবুরা সাজেশন দিলেন, ট্রিটমেন্ট করলেন, আর আপনার আত্মীয়রা পরিবারবর্গ সহযোগিতা করলেন জীবন যুদ্ধ লড়াই করার জন্য আন্তরিকভাবে, তাহলে কি একটা পেশেন্ট রিকভারি হয়ে যাবে? তা না, কিন্তু একজন পেশেন্টকে অবশ্যই মনে করে নিতে হবে। যেদিনকে আমি শুনলাম যে আমার এই ক্যান্সার হয়েছে, এটা ক্যান্সারের বহু দিক আমরা কিছুই জানি না যারা আক্রান্ত প্রথমত হই, ঠিক এইরকম আক্রান্ত হয়েই কিন্তু আমি চলে গিয়েছিলাম। প্রথম যখন জানলাম যে আমি ক্যান্সারে আক্রান্ত হয়েছি, আমার স্বাচ্ছন্দ্যতা এবং যোগাযোগ ভালো থাকার জন্য আমাকে একদম সেই চালু কথায় বলি চ্যাংদোলা করে নিয়ে চলে গেল বম্বেতে। সেখানে একটি নামি দামি হসপিটালে আমাকে ভর্তি করা হল। কিন্তু আমি দেখলাম কি যে সেখান থেকে নিয়মিতভাবে কেমোথেরাপি আমার চালু হলো, আমার শরীরে প্রয়োগ করা হলো। কিন্তু সেখান থেকে আমাদের এই বর্তমান আমার বাড়ি, সেখান থেকে নিয়মিতভাবে যাতায়াত করা এবং মেনটেন করা এটা অত্যন্ত দুঃসাধ্য। তাদেরই নির্দেশে তারা কিন্তু আমাকে রেফার করেছিল যে নারায়ণা হসপিটালে আপনারা যান, কলকাতায় ওদের অ্যাক্টিভিটি অত্যন্ত সার্ভ হয়েছে। এবং সেখানে গিয়ে আমি আজকে যাকে ভগবান স্বরূপ মনে করছি, আমি সেই মানুষটিকে সেখানে দেখলাম, তিনি ডক্টর রাজীব দে। আমি সকলকে বলবো যে একটা গুরুজোরে হাত তালিয়ে দেওয়ার জন্য। তার আন্তরিক প্রচেষ্টা এবং তার টিম, শুধু তাই নয়, অ্যাজ এ টিম তার যে সহযোগিতা, বহু বছর ধরে, তো সেই জায়গা থেকে বলতে পারি যে যেহেতু দেখেছি একদম ছোট বাচ্চা থেকে শুরু করে 12, 13, 14 বছর বাচ্চাদের নিয়ে আমি কাজ করেছি। তো বাচ্চারা যখন আসে কাজে মানে বাচ্চাকে নিয়ে একটা মায়ের বা তার পরিবারের ইমোশন আলাদা। বড়দের এখন আমি কয়েক বছর ধরে দেখছি, কিন্তু বাচ্চাদের নিয়ে কাজ আমার অনেক বছর, কাজে ওই জায়গাটা আলাদা আমি নিজে ফিল করতে পারি। কাজে একটা বাচ্চার যখন লিউকিমিয়া ব্লাড ক্যান্সার হয়, তার বাবা মা জানতে পারে, বা থ্যালাসেমিয়া বা আরো যে ডিজিজগুলোতে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি, যেগুলো এমনিতে কিউরেবল নয়, ওষুধ দিয়ে সারানো যাচ্ছে না, দিনের পর দিন ব্লাড দিয়ে যেতে হচ্ছে, এবং একসময় বা পরিবারে মনে হয় যে হয়তো সব আশা শেষ হয়ে গেল, আর কিছু নেই। সেই জায়গাটায় গিয়ে মানে সত্যি, এবং সেটা যেহেতু একটা লং জার্নি, তো ওই জায়গাটা এমন একটা বন্ডিং তৈরি হয়, তখন আমরাও ওই পরিবারের একটা পার্ট হয়ে যাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা ফিল করতে পারি যে সেই পরিবারের মধ্যে কি চলছে বা তারা কি ফিল করছে। তো সেই জায়গা থেকে এটা বলতে পারি যে বোন ম্যারো নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে কিছু কি বলবো মানে কিছু ধারণা আছে, যেগুলোর কারণে মানুষ চাইলেও হয়তো এগোতে পারে না বা এগোতে চায় না। আজকের এই যে মিট আমাদের, সেটার কিন্তু একটা উদ্দেশ্য, সেটাও যে যারা অলরেডি সেই যুদ্ধ জয় করে এসছে তারাই আমাদের বলবে যে তারা কিভাবে এই খোঁজটা পেয়েছে বা তাদের মনেও কি সংশয় ছিল, সেগুলো তারা কিভাবে জয় করেছে, কিভাবে তারা এগিয়েছে, এবং কি তাদের সমস্যা ছিল। তো সবাই মিলে একটা থামা, সেই টু ওয়ান Thumbs up
করে সেই চিজ দাও। তারপরে ফেসবুক, ইনস্টা, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ছবি চলে যাবে। সেই চিজ। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যদি কিছু বলেন। নমস্কার, আমি এখানে যারা রয়েছেন বেশিরভাগের কাছে খুব একটা পরিচিত মুখ নই, রাজীব ছাড়া। তার কারণ হচ্ছে আমি একটা পুরনো লোক, আর আমি ইউজুয়ালি রাজীব জানে যে আমি ইউজুয়ালি একটা লো প্রোফাইল মেনটেন করি। রাজীবের সম্পর্কে রাজীব আমার একটা গর্বের জায়গা। তার কারণ হচ্ছে রাজীবের এমডি থিসিস গাইড ছিলাম আমি, রাজীবের ডিএম থিসিস গাইড ছিলাম আমি। আর আরেকটা খবর রাজীব শুনলে খুশি হবে যে এই সোমবার দিন মণিপাল বর্ধমানে আমাকে একজন পেশেন্ট দেখা করতে এসেছিল। সেই ভদ্রলোক মাল্টিপল মাইলোমা পেশেন্ট, তাকে ইনস্টিটিউট অফ হিমাটোলজি অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন মেডিকেল, যেখানে আমি ডাইরেক্টর ছিলাম, সেখানে 2010 সালে আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম প্রহ্লাদ লাহা। সেই ভদ্রলোক আজকে 16 বছর হয়ে গেছে, এখনো ভালো রয়েছেন এবং মাঝে মাঝে এসে আমার সঙ্গে দেখা করে যান। 4 বছর তিনি আসতে পারেননি বাড়ির সমস্যার জন্য, কিন্তু এখনো দেখলাম রীতিমতো ভালো রয়েছেন। তো এইগুলো একটাই জিনিস যে ট্রান্সপ্ল্যান্ট যে পেশেন্টকে ভালো রাখতে, স্বাভাবিক জীবন রাখতে সাহায্য করে, সেইটা লোককে বুঝতে হবে। আগে আমরা কি হতো, ট্রান্সপ্ল্যান্ট দরকার, কোথায় পাঠাবো, অ্যাপোলো আর টাটা ছাড়া কোথাও হয় না, সেটা একটা বিরাট সমস্যা ছিল। তারপর এখন তো এইখানে যাদের দেখলাম ছবি, তার বেশিরভাগগুলোই সম্ভবত রাজীব আগে যেখানে কাজ করেছে সেখানকার। এবং আমি ভবিষ্যতে এটা দেখতে চাই যে পরবর্তী যে মিটিংটা এখানে হবে, সেখানে বেশিরভাগ ছবিগুলো এই মণিপালে হয়েছে তাদের ছবি। আমি সেই ছবিটাও দেখতে চাই ভবিষ্যতে। আশা করি রাজীব এবং পরে তার সঙ্গে তিনি যাদের নিয়ে কাজ করবে তারা সেই ছবিটা আমাদের দেখাতে পারবে। আর খুব বেশি কিছু বলছি না, আমি আমার ভালো লাগলো এখানে এসে রাজীব। ইনফ্যাক্ট রাজীব আমাকে যখন ফোন করে বললো, আমি বললাম ঠিক আছে। আমি পাশের বাড়িটাতেই রয়েছি মুকুন্দপুরে, মণিপালে। ইউজুয়ালি আমি ফ্রাইডেতে আসি না, যাই হোক রাজীব বললো বলেই এলাম। ভালো লাগছে সে। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার আপনাদের প্রতি শুভেচ্ছা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার। পুরো ইন্ডিয়ান টিমের মতো দেখতে লাগছে না কাপ জেতার পরে? লাগছে কি লাগছে না সত্যি করে বলো সবাই। consulted. मैं अमित तिवारी, आई एम अ BMT सर्वाइवर। আমি কম তো পদ্ধতি হলো আমি BMT কোঅর্ডিনেট করি। জার্নি শুরু করতে পারবে সেটা দিকে তাদেরকে এগিয়ে দেওয়া, এটাই আমাদের কাজ। এবং এই অ্যাওয়ারনেসটা বাড়ানো, এটার জন্যই আজকের প্রোগ্রামটা। যারা এই যুদ্ধ পেরিয়ে এসছে তারা বোঝাবে, আমরা বোঝাবো, আমরা সবাই মিলে বোঝাবো যে এখনো মানুষের মনে যে ভয় আছে বিএনপি বা আমি সবসময় ভয়ও না, মানে হয়তো সেই বোধটাই নেই যে বিএনটি আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা কতটা এগিয়েছি, বিএনটি নিয়ে কতটা সুযোগ সুবিধা আছে ওয়েস্ট বেঙ্গলে, কী কী সুবিধা আমরা দিতে পারি, সেগুলো সব কিছুই জানানো। এই সব কিছু আজকে আপনার নামটা? আপনারা দেখছেন আপনার নামটা? ডক্টর রাজীব দে। Manipal Hospitals, BMT, bone marrow transplant
ক্রিয়া জারি করেছে সেই নিয়ে যদি একটু বলেন। মণিপাল হসপিটালে একটি অ্যাডভান্সড বিএমটি ইউনিট আছে, কিন্তু মনে রাখতে হবে বিএমটি হচ্ছে এই রক্তের রোগের লড়াইয়ের একদম শেষ ধাপ। এর আগে যেটা দরকার সেটা হচ্ছে হিমাটোলজি ইউনিট। খুব কম হাসপাতালেই ডেডিকেটেড হিমাটোলজি ইউনিট আছে, মণিপাল হসপিটাল তাদের মধ্যে একটা। সেক্ষেত্রে যে কোনো হিমাটোলজিক্যাল ডিসঅর্ডার চিকিৎসা করা হয়, এবং এই হিমাটোলজি ট্রিটমেন্টের জন্য একটা টিম দরকার ইন্ডিভিজুয়াল ডাক্তারের তুলনায়। মণিপাল হসপিটালে সেটা আছে, একজন প্রপার হিমাটোলো অঙ্কোলজিস্ট টিম লিডার এবং একটা ডেডিকেটেড টিম এবং একটা স্পেশাল ডেডিকেটেড বিএমটি টিম রয়েছে। আর লোকজনকে সচেতন করার জন্যে, সাপোর্ট করার জন্যে রয়েছে পেশেন্ট সাপোর্ট সেল। এগুলোর মাধ্যমে বেশিরভাগ দুরারোগ্য রক্তের রোগকে কিন্তু আমরা সারিয়ে ফেলতে পারছি। বিএনপির ক্ষেত্রে বয়সের কি কোনো সীমাবদ্ধতা আছে? বিএমটির ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা আছে, যে ম্যাক্সিমাম কত বয়স অবধি বিএমটি করা যায়, তবে সেই বয়সের সীমাবদ্ধতাটা আস্তে আস্তে বাড়ছে। মানে আগে আমরা বলতাম যে 60 বছর অবধি বিএমটি করা যায়, তারপর আর করতে পারা যায় না, কিন্তু এখন আমরা 65-70 ইয়ার্স অবধিও বিএমটি করি। তবে এটা নির্ভর করছে যে কি ইন্ডিকেশনের জন্য বিএমটি করা হচ্ছে সেটা। যেমন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা মূলত 10-12 বছরের পরে আর থ্যালাসেমিয়া ট্রান্সপ্লান্ট করি না। আবার কিছু কিছু রোগ রয়েছে যেমন মাল্টিপল মাইলোমা, তার ক্ষেত্রে 65-70 ইয়ার্স অবধিও বিএমটি করা যায়। বিএনপির ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট? বিএমটির অনেক রকমের সাইড এফেক্টস আছে। ইনফেকশন হতে পারে, রক্ত তৈরি হওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, ইমিউনোলজিক্যাল রিয়াকশন হতে পারে যাকে আমরা বলি গ্রাউট ভার্সেস হোস্ট ডিজিজ। তবে তার জন্য যথাযথ প্রিকশনস নেওয়া হয়। নমস্কার। রাজীব দে, ক্লিনিক্যাল লিড, ডিপার্টমেন্ট অফ হিমাটোলজি, হিমাটো অঙ্কোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট।